দীঘা, এগরা ও কাথি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। সব খতিয়ে দেখে ধরা পড়া ত্রুটিগুলিকে দ্রুত সংশোধনের বিশ্বাস। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শনিবার পূর্ব মেদিনীপুর জেলার দীঘা স্টেট জেনারেল হাসপাতাল, এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং কাথি মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা পরিকাঠামো, রোগীদের জন্য উপলব্ধ সুযোগ সুবিধা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তিনি সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী জানান, এগরা হাসপাতালে কিছু পরিকাঠামোগত ও প্রশাসনিক সমস্যা নজরে এসেছে, যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তবে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল এবং কাথি মহকুমা হাসপাতালের সামগ্রিক পরিষেবা সন্তোষজনক বলেই তিনি মন্তব্য করেন। মন্ত্রী আরও জানান, রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কারণে ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে মাতৃ ও শিশু বিভাগ আরও উন্নত করা, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং নতুন হাসপাতাল ভবন নির্মাণের সম্ভাবনা নিয়ে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি বলেন, রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে উন্নত ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং জেলার হাসপাতালগুলির পরিষেবার মান আরো উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এই যে সফরটা চলছে, এটা সরকারি সফর। স্বাস্থ্য দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের বলেছেন এই সফরগুলো শুরু করতে। আমরা এখানে মেন দেখতে এসেছি কোন হাসপাতালে কোথায় কি দরকার, কোথায় পরিষেবার ফাঁক আছে, কোথায় পরিষেবার ঘাটতি আছে। তো সেইগুলো আমরা খালি তো রিপোর্টিং পেলে হয় না। আমাদের বিধায়িকা, আমাদের এখানকার ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শ্রী অরূপ দাস, বিধায়িকা রয়েছেন আমাদের সঙ্গে। যেখানেই যাচ্ছে আমরা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে যাচ্ছি, কেন আমি যেহেতু এখানকার বিধায়ক নই, আমার পক্ষে সবকিছু ইস্যু জানান সম্ভব না। যেমন লোকাল ইস্যু বললেন, দালালির কথা শুনলাম, দাদাগিরির কথা শুনলাম, এগুলো লোকাল যারা আছে তারাই বলতে পারে, আর যারা লোকাল জনপ্রতিনিধি আছে তারাই এর সুবিচার করতে পারে, সেগুলো শুনেছি। হাসপাতাল পর্যবেক্ষণ করা হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি অপারেশন থিয়েটার, লেবার রুম, অ্যান্টিনেটাল বা মায়েদের প্রিনেটাল মানে শিশু বাচ্চা হওয়ার আগে এবং প্রসবের পরে, এই দুটো কক্ষই আমরা সব ঢুকেছি। বাচ্চাদের এসএনসিউ, বাচ্চাদের এমনিতে এইচডিইউ, এই সবগুলো ঘুরে দেখেছি। পরিকাঠামো কোথায় কোথায় ফাঁকা জমি আছে আমরা দেখেছি, পরিচ্ছন্নতা কোথায় অভাব বা কোথায় ঘাটতি দেখেছি, রোগীর পরিবার থাকার জায়গা কোথায় আছে এবং কোথায় তৈরি করা যেতে পারে দেখেছি। পরবর্তী প্ল্যান হচ্ছে, এই বিল্ডিংটি বহু পুরনো, আপনারা জানেন, বহু পুরনো হাসপাতাল। এই বিল্ডিং যদি আমাকে সারাতে হয়, এত বড় ওয়ার্ড বন্ধ করতে হবে, একই সঙ্গে চুনকাম সুরকির কাজ হবে, আর চিকিৎসা চলবে, হতে পারে না, তাহলে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমার একটা কোথাও অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। এবং প্ল্যান হলো, এখানে যে জায়গাগুলো ফাঁকা আছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি কিছু কিছু জায়গা। আগের প্ল্যান ছিল 300 বেডের নতুন বিল্ডিং তোলা, G+6 বা 7 তলা। আমি সেটা বলেছি যে আরো এক ফ্লোর বাড়ানো হোক, কেন G+7 মানে 8 তলা বিল্ডিং হবে। এই যে আপনারা সামনেই শুনলেন, নিউরো সার্জারি, নিউরোলজি, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নেফ্রোলজি, এইগুলো কিন্তু সেই নতুন বিল্ডিং এ বা সুপার স্পেশালিটি ডিভিশন চালু করার আমরা প্ল্যান করেছি। কিন্তু সবাই জানেন, একটা প্রমোটারকে বাড়ি করতে দিলে G+4 করে, 3 বছর সময় নেয় মিনিমাম। তো এবার নিজেরা হিসেব করে নেবেন, G+8 বা G+7 তুলতে কত সময় লাগে। সাংবাদিকরা একটা জিনিস অনেক সময় ভুলে যান, যে আজকে বলে গেলাম, পরের দিন 3 মাস পরে এরা বলেন কি হলো। তো আপনাদের যে কোনো বিল্ডিং তুলতে 3 থেকে 5 বছর সময় লাগবে। তো আমরা তার জন্য কি করেছি, চটজলদি কি করা যায়, এই পরিকাঠামোর মধ্যে কি ব্যবস্থাপনা নেওয়া যায়, দুটো প্ল্যান, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান, একটা চটজলদি স্বল্পমেয়াদী প্ল্যান। স্বল্পমেয়াদী প্ল্যান কিছু আমি এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের এখানে মুখ্য স্বাস্থ্য আধিকারিক যিনি আসেন, সিএমও ইচ্ছায় সবার সঙ্গে করেছি। কেন্দ্রীয় আমাদের ক্যাবিনেট মন্ত্রী অরূপ কুমার দাসের সঙ্গে করেছি, আমাদের বিধায়িকা ম্যাডামের সঙ্গে করা হয়েছে, এবং সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে একটা চটজলদি স্বল্পমেয়াদী প্ল্যান অধিগ্রহণ করব। রোগী কল্যাণ সমিতির মিটিং হয়, সেটা নিয়ে করেছি। আমাদের এখানে পরিষেবা দিতে আমাদের লোকবল কম, চিকিৎসক কম, তো তার জন্য আমরা কাঁথিতে বসবাসকারী, কাঁথিতে প্র্যাকটিস করে এমন ডাক্তারবাবুদের খোঁজ নেওয়া শুরু করছি, যারা আমাদের এখানে উইকে 3 বার বা 4 বার, প্রাইভেটে যারা কাজ করছেন তাদেরকে আবেদন করছি 3 বার বা 4 বার আমাদের এই হাসপাতালে পরিষেবা দেওয়া শুরু করুক। প্রাইভেট নার্সিং কলেজ যারা আছে তাদেরকেও আমরা বলেছি যে তারা যেন আমাদের এখানে হাসপাতালে, তাদের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট রয়েছে, সেখান থেকে পড়ুয়ারা পাশ করার পরে সেই সব সেবিকারা বা সেবকরা আমাদের এখানে এসে ইন্টার্নশিপ দেবে। তাহলে কি হলো, প্রত্যেক বছর
30 থেকে 40 জন আপনার নার্সিং স্টাফ পাবো, যারা ট্রেনিং কমপ্লিট করে এখানে ইন্টার্নশিপে পাচ্ছে। এই বছর থেকে সেটা শুরু হবে, মানে 2026-27 থেকে আমরা সেই পরিষেবাটা পাবো। উল্টো দিকে আমাদের ল্যাবরেটরি যেটা আছে সেটাকে অত্যাধুনিক ল্যাবরেটরি, এত ভালো ল্যাবরেটরি নেই, 2-3টে মেশিন অ্যাড করা হবে। সেটার জন্য আমাদের প্যাথোলজির যিনি ডাক্তারবাবু আছেন তার সঙ্গে কথা বলেছি, বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি অ্যাড করার কথা বলেছি। একই পদ্ধতিতে কাঁথিতে কাজ করছে এমন কোন ডাক্তারবাবুদের আমরা চিহ্নিত করব, যাদের সঙ্গে কথা বলে তারা এখানে সন্ধ্যেবেলাটা আমাদের দেবে। কেন আমি যদি হাসপাতালে সরাসরি রিক্রুটমেন্ট করতে যাই, হেলথ রিক্রুটমেন্ট বা পিএসসি হলে 1.5 থেকে 2 বছর সময় লাগবে ডাক্তার ঢুকতে, আর হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থ্রু দিয়ে গেলে কম করে 6 মাস থেকে 8 মাস সময় লাগে। কাঁথিবাসী 15 বছরের তৃণমূলের অরাজকতা আর 35 বছরের বাম অপশাসন সহ্য করেছে, আমি তাদের 15 মাস সহ্য করতে দিতে পারি না। আর আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের ভিজিট ছিলেন, সঙ্গে দুজন এমএলএ সাহেবও ছিলেন, দক্ষিণ কাঁথি আর উত্তর কাঁথি। মাননীয় মন্ত্রীও ছিলেন অরূপ দাস। এখন তাদের যে পরামর্শটা দিলেন সেটাই আমরা অলরেডি একটা নতুন বিল্ডিং এর দাবি জানিয়েছিলাম, কারণ আমাদের এই পুরোনো বিল্ডিং যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং রোগী দেখা বা সার্ভিস এরিয়াটাও একই সঙ্গে হয়ে যাচ্ছে, ফলে এখানে প্রচুর মানুষ ঢুকে পড়ছেন এবং কারা রোগী বা বাড়ির লোক সঠিক আইডেন্টিফিকেশন হচ্ছিল না, যার জন্য আর কিছু পেশেন্টও ফ্লোরে থাকছিল, তাদের বেড দেওয়া যাচ্ছিল না। এই জন্য আমরা একটা নতুন বিল্ডিং এর দাবি অনেকদিন ধরে জানিয়ে আসছিলাম। তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনেই এই দাবির সঙ্গে সহমত হয়ে আমাদের অলরেডি পারমিশন দিয়ে দিয়েছেন। নতুন বিল্ডিং এর প্ল্যান পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক তৈরি করেছে। এটা কাছাকাছি 100 কোটি টাকার মতো বিল্ডিং হবে এবং স্যার বলে গেলেন এখনই, আমরা 7 তলা প্ল্যান করেছিলাম, স্যার 8 তলা করবেন বলেছেন। এবং এখানে যে স্পেশালিটি গুলো আমাদের অভাব ছিল, যার জন্য মূলত রেফারেল হতো, তার মধ্যে ছিল ইউরোলজি আর কার্ডিওলজি এবং কিছু নিউরোলজিক্যাল কেস, এগুলো আমরা মূলত রেফার করতে হয়। আর ট্রমা কেয়ারের একটা প্রপোজাল আমরা স্যারকে দিয়েছি, যাতে আমাদের এখানে যেহেতু হাইওয়ে কাছে প্রচুর ট্রমা পেশেন্ট আমাদের এখানে আছে, যাদের রেফার করতে হয়। কাছে দীঘাও রয়েছে। তো সব মিলিয়ে আমরা এটার একটা দাবি স্যারকে জানিয়েছি, স্যার অনুমোদন দেবেন বলে বলেছেন। আমরা প্রয়োজনীয় এই ফাইল ঠিক সময় করে দিচ্ছি। আর এরপরে আরেকটা জিনিস আমরা স্যারের কাছে যা দাবি জানিয়েছিলাম, আমাদের এখানে পোস্টমর্টেম হয়, সেই পোস্টমর্টেমের জন্য যে ডোম থাকে, সেই ডোম সরকারি ডোম প্রায় 7 বছর নেই, এবং যিনি মেডিকেল লিগাল একজন অফিসার ফরেন্সিক, উনি না থাকার ফলে হোমিসাইডাল কেসগুলো আমরা অনেকাংশ ক্ষেত্রেই তমলুক মেডিকেল কলেজে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাতে হয়। তো এই ক্ষেত্রে যদি একজন মেডিকেল লিগাল আমরা মেডিকেল অফিসার পাই, তাহলে এই কেসগুলোকে আমরা এখানেই সলভ করতে পারবো। তো এই রকম কয়েকটা ছোটখাটো দাবি জানিয়েছি। আর স্যার ভিজিট করে ওভারঅল মোটামুটি ভালোই বলেছেন। তো যে জায়গাগুলোতে আমাদের খামতি আছে, কিছু কিছু জায়গা, সেই জায়গাগুলো অলরেডি বলেছেন। যেমন কিছু কিছু জায়গায় আমাদের ম্যান পাওয়ার আর একটু বাড়ানো বা পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটু রাখা, আর পেশেন্টের যে বাড়ির লোক তাদের জন্য একটা শেল্টার বানানোর প্রপোজাল আমরা স্যারকে দিয়েছি, মাতৃমার পাশে যারা প্যাসেজে শুয়ে থাকে। তো এইরকম কিছু কিছু গঠনমূলক আলোচনা দুপক্ষেই হয়েছে। স্যার ওভারঅল মোটামুটি খুশি। আর একটা জিনিসও বলে দিই, যেটা একজন ভদ্রলোক অলরেডি বললেন, যে গাড়ি জন্য নিশ্চয়জানের জন্য আবেদন করেছিলেন, তার আবেদন পাঠানো হয়নি। এটা অ্যাকচুয়ালি ঠিক না, কেননা ওনার যিনি কমপ্লেন করছেন তার দাদা অ্যাকচুয়ালি এখানে গাড়ি চালাতেন, তিনিও সরকারি কর্মী। তো যার ফলে সিএমএইচ থেকে তদন্ত হয়ে তাকে ওই গাড়ি চালানো থেকে বিরত করা হয়েছিল। তারপরে তিনি বর্তমানে দীঘা হাসপাতালে কর্মরত এনজিডিএ ছিলেন, কিন্তু তার ভাই পরবর্তীকালে আরেকটি আবেদন করে যে এই গাড়িটা চালানোর জন্য। কিন্তু নিশ্চয়জান বর্তমানে সরকারি যে 102 পরিষেবা, সেটাতেই সরকার গুরুত্ব দিতে চাইছেন। তো আমরা তার অ্যাপ্লিকেশনগুলো ওপর মহলে যখন যোগাযোগ করি, নতুন কোনো নিশ্চয়জানই সারা পশ্চিমবাংলায় কিন্তু আর নেওয়া হচ্ছে না। পুরনো যে দুটো নিশ্চয়জান চলছে তাদেরই মালিক ওই গোপাল ঘোড়াইবাবু, যার কথা বলছিলেন। তো সেরকম কোনো অসাধু আঁতাত বা কোনো জিনিস কিছু নেই। এখন দুজন যদি গাড়ি চালায় এবং গোপালবাবু কিছু জিনিসের কন্ট্রাক্টারিও করেন, যেমন এখানে যে স্ক্যাভেঞ্জার আছে, যিনি হাওড়ার যার মালিক ওই কোম্পানি, তিনি তার লোকাল এরিয়া ম্যানেজার এখানকার। তো তার সঙ্গে আমাদের স্ক্যাভেঞ্জিং সিকিউরিটি সূত্র পাই কথাবার্তা বলতে হয়, মিটিংও করতে হয়। সেটাই ওনাদের হয়তো ধারণা হয়েছে যে অশুভ কোনো কিছু আছে। তো অ্যাকচুয়ালি এরকম কিছু নেই, সবই অফিসিয়াল সম্পর্ক। আর টাকা পয়সা তো সরকার থেকেই আসে, স্বাস্থ্যভবন থেকে অ্যালোটেড হয়, এবং সিএমওইচ অফিসের মাধ্যমে অ্যাকাউন্টস অফিসার ওই টাকাটা আমাদের দেন। আমরা তখন ওই দুটো নিশ্চয়জান ওই গোপাল ঘোড়াই বাবুর চলে, এবং আগে থেকে এনরোল্ড আছে। আর এবারেও উনি আবার 17 তারিখে ওই ভদ্রলোক যিনি কমপ্লেন করলেন, তার ওই অ্যাপ্লিকেশন জমা পড়েছে নিশ্চয়জানের জন্য, এবং যথারীতি আমরা ওটা সিএমওইচ সাহেবের কাছে ওটা পাঠিয়ে দেবো। মানে এই গাড়ি নেওয়াটা সিএমওইচ সাহেব বা আমার কারো এন্ডেই কিন্তু নেই, এটা যায় একদম স্বাস্থ্য ভবনে, সেখানে স্টেট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার আছেন, তো তার আন্ডারে এটা স্যাংশন হয় এবং তখন তার টাকা স্যাংশন হয়। তো আমরা গাড়ি চালিয়ে নিতে পারবো, কিন্তু ফান্ড দিতে পারবো না, তখন তো ওনারা ঝামেলা করবেন। তাই জন্য আমরা আগে অর্ডারটা পাই, ফিনান্সিয়াল অর্ডার পেলে তখন গাড়ি এনরোল করি। এই হচ্ছে মোট ক্রাইটেরিয়াটা। তো সেখানে তার ক্ষোভ হয়তো হয়েছে, সেটা স্বাভাবিক, কেননা নতুন নিশ্চয়জান সরকার বর্তমানে যা পলিসি তাতে আর নিতে চাইছেন না।
আমাদের এখানেও খুব শিগগিরই 102 পরিষেবা চালু হয়ে যাবে, নিশ্চয়জন যে দুটো আছে তার সাথে। তো এটা একটা কারণ। আরেকটা যেটা বললেন প্রাইভেট অ্যাম্বুলেন্স নিয়ে কেউ বলতে এসেছিলেন আমি নাকি ধমকেছি, এটা আপনাদের মাধ্যমেই বলে দিচ্ছি আমি যে কোনো ধমকানোর প্রশ্নই নেই। কেননা এসডিও সাহেব এবং ওসি সাহেব কান্তি তাদের নিয়ে দুবার এখানে মিটিং হয়েছে, এসডিপিও সাহেবও ছিলেন, তারাই রেড চার্ট বানিয়ে দিয়েছেন এবং অন্যায্যভাবে যে টাকা তারা দাবি করতেন এই প্রাইভেট অ্যাম্বুলেন্সের যারা মালিক ছিলেন তাদের রেড চার্ট তৈরি করে বেঁধে দেওয়া হয়েছিল এবং তাদের গাড়ির পেপারস চাওয়া হয়েছিল। তাতেই এটা তো ন্যায্য, মানে গাড়ির পেপারস এমবিআই থেকে এসে লোকেরা চেয়েছে, এটাকে ধমকানো তো নয়। তো পেপার ছাড়া আপনি সরকারিভাবে ব্যবসাও করতে পারেন না, আর এই চত্বরে গাড়িও রাখতে পারেন না। কেন আমরা বলেছিলাম যে দুটো গাড়ি থাকবে আর বাকি গাড়িগুলো হাসপাতালের বাইরে থাকবে। এখানে অযথা রাত্রিবেলা প্রচুর মানুষের ভিড়, যাদের কোনো পুলিশ ভেরিফিকেশন নেই, সিস্টাররা সারা রাত আনাগোনা করেন, প্রচুর মহিলা রোগীর বাড়ির লোক এখানে যাতায়াত করে, সুতরাং তাদের নিরাপত্তার কথা ভেবে আমরা এটা বলেছিলাম। ধমকানোর কোনো প্রশ্ন নেই, এটা ভালোভাবেই ওই মিটিংয়ে আলোচনা হয়েছিল। এসডিও এসডিপিও এমপি সাহেবও ছিলেন এবং আমিও ছিলাম, সেই হিসাবে আলোচনা হয়েছিল। তো এই দুটো জিনিসের ক্লারিফিকেশনটা আমি বলে দিলাম, এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই আর কি।